হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। তোমরা থাম্বনেল দেখে আশা করি তোমরা খুব এক্সাইটমেন্টে রয়েছো যে দিদিভাই আজকে এমন কি বলবে। হ্যাঁ, তোমাদের সাথে আমি এই আমাদের সেপালি জারিওয়ালা, যে কিছুদিন আগে আমরা সবাই নিউজটা পেয়েছি যে উনি একজন অভিনেত্রী, তার থেকেও পরিচয় যে উনি একটি অ্যালবাম করেছিলেন যার নাম হচ্ছে কাটা লাগা। সেই অ্যালবাম থেকে উনি ফেমাস হয়েছিলেন, দেন ওনার একটা কেরিয়ার শুরু হয়। তো উনি কিছুদিন আগে এক্সপায়ার করে যান, আমরা সবাই জানি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি ওনার বিষয় কিছু কথা বলবো, তারপর আমরা আজকে ঘটনায় যাব। ওনার বিষয় কি আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে ওনার যে মৃত্যু ঘটবে অনিশ্চিত, মানে নিশ্চিত যে ওনার মৃত্যু, সেটা কিন্তু কেউ একজন বলেছিলেন, সেটা কিন্তু উনি শুনেছিলেন। তারপরে উনি ভেবেছিলেন যে না, এরকম কোনো কিছু হবে না। কারণ দেখো, মৃত্যু আমাদের জীবনে সবারই আসবে, সেই জিনিসটা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানি। তবুও কিন্তু আমরা একটা বারও ভাবি না যে আজকে আগামী দিনের জন্য আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, আমরা কি জানি যে আজকে ভাবলে কালকে আমরা এই পৃথিবীতে থাকবো কিনা আমরা কেউ জানি না। তোমাদেরকে আজকে হঠাৎ ওনার কথা নিয়ে কেন আমি বলছি, আজকে আমাদের ভৌতিক ঘটনায় ওনার কথাকে কেন্দ্র করে কেন কথা হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। আজকে পার্ট বাই পার্ট আমি সবটা বলবো, সাথে থাকো, সাথে আমাদের ঘটনাও আছে। এবার আমি তোমাদেরকে বলি একটি বোনের জীবনে ঘটে যাওয়া সত্য বাস্তব ঘটনা। হ্যাঁ, বোনটি আমার সাথে 6.5 থেকে 7 মাস আগে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে। দেন যোগাযোগ করার পর আমাকে, শুধু বোনটিকে আমি একজনকে উল্লেখ করলাম, এরকম অনেক বোন ভাই আমাদের কাছে আসেন, মানে আমার কাছে আসেন, যারা তাদের জীবনের অনেক মূল্যবান জিনিস আমার সাথে শেয়ার করেন। তো এই বোনের কথা মতো আমাকে সেই বোন বলে, দিদি আমি জব পাচ্ছি না, আমার একটা জবের খুব দরকার, একটা কাজ খুঁজছি, অফিসিয়াল কাজ। যথেষ্ট বোনটি এডুকেটেড, যথেষ্ট বোনটিকে দেখতে শুনতে স্মার্ট। তো সেখানে দাঁড়িয়ে তার এডুকেশনের কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু নানা জায়গায় ঘুরছে, কোনো চাকরি হচ্ছে না। তখন আমি বোনটিকে বলেছিলাম, ওর ফেস দেখে তোমরা জানো, তো আমি বলেছিলাম যে আগামী কয়েক মাসের মধ্যে তোমার ভালো জায়গায় একটা জব লেগে যাবে। তো বোনটির কিন্তু জব হয়ে যায়। তারপর বোনটি আমাকে বলেছিল যে দিদি ভাই, আমার তো চাকরি হয়ে গেছে, তুমি আমাকে বলেছিলে যে হয়ে যাবে। আমি খুব চিন্তায় ছিলাম, বহু বছর ধরে টানাপোড়েনের মধ্যে যাচ্ছিল, বহু বছর ধরে কিন্তু ওর কোনো চাকরি হচ্ছিল না ওর মনের মতো। সেখানে দাঁড়িয়ে ওর চাকরিটা হয়, তারপর হঠাৎ করে কোথাও হারিয়ে যায়। আমারও মানে এত ব্যস্ত লাইফ, তোমরা জানো, তোমরা প্রত্যেক দিন ভালো করেই বুঝতে পারো, সেটা আমার বলার কিছু নেই। হঠাৎ একদিন এসে, মাস খানিক পর হবে, 1 মাস পর এসে আমাকে বলে যে দিদি ভাই, আমার চাকরিটা তো হয়ে গেছে, মায়ের আশীর্বাদে, তুমি বলেছিলে, কিন্তু আমি একটি ছেলের সাথে পরিচয় হয়েছে। ওর লাইফে ওর মানে কোনো ছেলে বন্ধু বা এরকম কিছু ওর লাইফে কিন্তু ছিল না। ও বয়স হয়ে যাবার জন্য বিয়ের জন্য খুব আগ্রহ ছিল। বাড়ি থেকে ওকে বলছিল যে একটা ছেলে যদি তুমি পছন্দ করো বলো, আমরা বিয়ে দিয়ে দেবো। তো সত্যি কথা বলতে, ওকে দেখতে শুনতে সুন্দর, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, দেন চাকরি করছে, এডুকেটেড, কিন্তু ওর কোনো ছেলে বন্ধু হচ্ছিল না। এবার ও যে বিয়ে করবে, একটা ছেলেকে পছন্দ করা বা দেখাশোনা করেই হলেই বা, কোনোভাবে কোনো ছেলের সাথে ওর যোগাযোগ হচ্ছিল না। তো হঠাৎ করে ও আমাকে বলে যে দিদি ভাই, একটি ছেলের সাথে আমার আমার অফিসে পরিচয় হয়। সেই ছেলেটির ফটো আমাকে দেয়, দিয়ে আমাকে ও জানতে চায় যে দিদি ভাই, এই ছেলেটির সাথে আমার কি সম্পর্ক এগোলে
বিয়ে পর্যন্ত যাবে? তুমি দেখে বলো, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি কিন্তু এই যে তোমাদের ঘটনাটা বলছি আজ থেকে 7 মাস আগে, 6.5-7 মাস আগে। তো আমি বোনটিকে সরাসরি বলে দিই যে ছেলেটি সুবিধের না, ছেলেটি তোমার সাথে ভালোবাসা শুধু ছলনা করবে, বিয়ে পর্যন্ত তো কোনোদিন যাবেই না। আর ছেলেটির সাথে না মেলামেশা করলেই আমার মনে হয় ভালো হয়। এবার কথা হচ্ছে, একটি মেয়ে দীর্ঘদিন ধরে একটি ছেলের সংস্পর্শে আসার চেষ্টা করছে, তার জীবনে যাতে এগিয়ে যেতে পারে, তার যাতে বিয়ে হয় সেই চেষ্টা সে করছে। একটা ছেলে যখন তার জীবনে এসছে, সে কোনোভাবেই সেই ছেলেটাকে ছেড়ে দেওয়ার সে কথা ভাবতেও পারে না। তো ওকে আমি না করেছিলাম, তার সত্ত্বেও ও আমার সাথে একদম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। হতে পারে ওর খারাপ লেগেছিল, হতে পারে ও আমার কথাটা বিশ্বাস করতে পারিনি। তো ও আমার সাথে কথা বলা বা ডিএম করা সব থেকেই ও একদম আমার কাছ দিয়ে আলাদা হয়ে যায়। সত্যি কথা বলতে, এত মানুষের ভিড়ে আমি ওকে ভুলে যাই, আমারও মনে ছিল না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এত মানুষ আমাকে ডিএম করে, এত মানুষ আমাকে ডিএম করে, সেখানে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমার যোগাযোগ রাখার মতো মানে ব্যক্তিগতভাবে কোনো রকম আমি সময় সুযোগ পাই না। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে 2 দিন আগে রাত 2:02 আমাকেও একটা ডিএম করে, দিদি ভাই আমি খুব প্রবলেমে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, প্লিজ হেল্প করো। আমি হঠাৎ রাতের বেলা, তোমরা জানো মায়ের কাজ করে উঠে জাস্ট আমি রাতের ডিনার করে শুয়েছিলাম। তো যখন ও আমাকে ডিএম করে, আমি ওর মেসেজটা ওপেন করলাম, করে আমি দেখলাম ও আমাকে লিখেছে যে দিদি ভাই, তুমি যেই কথাটা আজ থেকে 7 মাস আগে বলেছিলে সেই কথাটাই আমার জীবনে বাস্তব হয়ে গেল। আমি তোমার সাথে যোগাযোগ রাখিনি, তোমার সাথে কথা বলতাম না, কিন্তু সেই ছেলেটি আমার সাথে 7 মাস ধরে, ছেলেটি কিন্তু একই অফিসে জব করে, ছেলেটি আমার সাথে মানে কথা বলা, সব রকম মেলামেশা, আউটিং, ঘুরতে যাওয়া সব কিছু। কিন্তু ছেলেটি ইদানিং আমাকে একদম এড়িয়ে যাচ্ছে, আমার সাথে মেলামেশা করছে না, ফোন করলে ফোন রিসিভ করে না। সারাদিনে 10 বার ফোন করলে একবার ফোন করে বলে বিজি ছিলাম। এটা হচ্ছে এখন বোনের প্রবলেম। তো এইখানে আমি কি বলছি, এখানে আমি বলছি এখনো পর্যন্ত যারা আমার কাছ দিয়ে মায়ের প্রোটেকশন নিয়েছো, মায়ের আশীর্বাদ ধারণ করেছো, তোমরা সবাই জানো যে আমি ক্ষণে ক্ষণে, জনে জনে যেই কথা তোমাদেরকে বলেছি, অনেকেই আছো শোনার পর সত্যিটা নিতে পারোনি, আমার কাছ থেকে ছিটকে বেরিয়ে গেছো। কিন্তু যখন তোমরা সেই জায়গা থেকে দেখেছো সে মুখ ফিরিয়ে নিয়েছে, ধাক্কা খেয়েছো, আবার আমার কাছে এসছো, দিদি ভাই প্লিজ তুমি হেল্প করো, আমার জীবনে এরকম হচ্ছে। আজকে আমাদের শেফালি, যে একজন অভিনেত্রী, শেফালি, সেও কিন্তু সেম জানতে পেরেছিল চিরাগ, চিরাগ নামে একজন, সেও কিন্তু অভিনেতা, সে বলেছিল তার জন্মকুষ্ঠি, যে তোমার জন্মকুষ্ঠিতে এরকম এরকম ডিফল্ট আছে, তোমার বদনাম হতে পারে, তোমার মৃত্যু হঠাৎ করে ঘটতে পারে, তোমার কেরিয়ার লাইফ হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু সে সেই জিনিসটা গুরুত্ব দেয়নি, যে ঠিক আছে কি বলছে। আজকে এই ঘটনাটার মাধ্যমে আমি তোমাদের বোঝাতে চাইছি দুটো জিনিস। এক হচ্ছে, লাইভে এমন কিছু করো না দীর্ঘদিন ভেবে, যে এখন ভাবছো আগামী দিনের কথা ভেবে এই সময়টা, এই মুহূর্তটা নষ্ট করছো। আমরা আগামী দিন কেউ দেখিনি, কেউ না, কেউ দেখিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যারা একটু অভিজ্ঞ হয়, আমি বলছি না আমি অভিজ্ঞ, আমার মধ্যে ছোটবেলা থেকে একটা দৈবিক ক্ষমতা আছে। আমি আজকে তোমাদের বলছি, তোমরা অনেকেই এখন জেনে গেছো, আগে অনেকেই জানতে না, এখন অনেকেই জেনে গেছো। তোমরা জানো যে দৈবিক ক্ষমতা আছে, সেই দৈবিক ক্ষমতার সাহায্যে আমি তোমাদের যে ভবিষ্যৎবাণী করে দিই, সেটা হতে পারে 3 মাসের জায়গায় 5 মাস, 6 মাস,
রিটার্ন ব্যাক তোমরা পাবে, সেটা হবেই। তো আমি সেই জন্য তোমাদের বলি তোমরা সতর্ক থাকো, লাইফটাকে এনজয় করো। আমি কিন্তু জীবনে কোনো সময় কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। আমি কোনো সময় ভাবি না যে এইটা হলো না, এটা তো হতে পারতো, এটা আসলো না, এটা তো আসতে পারতো, এটা তো করতে পারতাম, এটা তো কিনতে পারতাম, এখানে তো যেতে পারতাম। আমি কোনো সময় ভাবি না। আমি ভাবি হয়নি, হয়নি, হয়তো আমার ছিলই না হওয়ার, আমি যেতে পারিনি, হয়তো আমার যাওয়া লেখাই ছিল না। জীবনটাকে এরকম ভাবে ভাসিয়ে দাও, তোমার আত্মাটা মুক্তি পাবে তোমার মৃত্যুর পর। কারণ আমাদের সবাইকে মরতে হবে, মৃত্যুটা আমাদের অনিবার্য। আজকে এই শেফালি যে আমাদের অভিনেত্রীর কথা নিয়ে আমি ঘটনাটা বললাম। আজকে খুব মানে অল্প বয়স, 42 বছর বয়স, এরকম কিছুই না। তবুও আমরা বয়সটা সঠিক জানি। মেয়েটিকে দেখলে কেউ কি বলবে, কেউ কি বলবে ওর 42 বছর বয়স, 26 থেকে 27 এরকমই বলবে। কারণ ও ওর বডির ফিটনেস, ও নিজেকে নিজে কতটা মেনটেন করতো, যেটা আমরা সময়ের সাথে পারি না। আমাদের সংসার দেখতে হয়, আমাদের বাচ্চা দেখতে হয়, আমাদের নানা রকম কাজ দেখতে হয়, বাবা মাকে দেখতে হয়, কত কিছু। আমরা নিজেদের শরীর মেনটেন করব কি করে? কিন্তু দেখো, যারা অভিনেতা অভিনেত্রী তারা দেখো, বাড়িতে লোকজন, কাজের চারপাশে সবকিছু রেখে তারা কিন্তু তাদের কেরিয়ার জগতে তাদের ফিটনেস থাকতে হবে, যার কারণে তারা সব সময় নিজেদের ফিট রাখতো। তারপরেও সে কিন্তু রাত হঠাৎ করে রাত্রে মারা যায়। হ্যাঁ, সামান্য এইটুকুনি কথা বলার ছিল। আমি জানি না আমার কথার মাধ্যমে তোমরা কতটা নিজেদের জীবনটা বুঝলে। তোমাদের জীবন মানে এই না শুধু চিন্তা করব, শুধু সংসারের কথা, শুধু চিন্তা করব কি করে কি হবে, কেন হলো না, কেন পেলাম না, কত আমি টাকা ব্যাংকে ব্যালেন্স জমিয়ে রেখেছি, কটা জমি আমি জীবনে কিনলাম, কটা বাড়ি করলাম, কটা শাড়ি আলমারিতে রয়েছে, কটা পুজোতে কিনবো, প্ল্যানিং করছি। কি হবে বলো তো করে, যদি আমি না থাকি? এই সময়টা আমি আনন্দ করতে পারতাম তো? যেইটুকুনি সময় যতটা আছে সেটা নিয়ে আমি ফ্যামিলিকে নিয়ে এনজয়মেন্ট করতে পারতাম তো? আমি নিজেকে নিজের মতো করে আনন্দে থাকতে পারতাম তো? আমাকে সবাই, আমার লোকালিটিতে অনেকেই আমাকে দেখে জিজ্ঞেস করে যে তুমি এত আনন্দে থাকো কি করে। তোমরাও অনেকে আমাকে ডিএম করো, পার্সোনাল করো, দেন কমেন্ট বক্সে করো, দিদিভাই তুমি এত পজিটিভ থাকো কি করে, তোমার মধ্যে এত এনার্জি আসে কি করে। ছেড়ে দাও না, সবকিছু ছেড়ে দাও না। আমরা তো আমাদের না, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন তার উপর ছেড়ে দাও, ছেড়ে দাও না। কারণ আমরা ভাবলেও কিছু হবে না, যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আগাম সবকিছু আমাদের জন্য পরিপাটি করে লিখে গুছিয়ে রেখেছেন। কালকে এইটা হবে, 1 ঘন্টা পরে এইটা হবে। আমরা কেউ জানি না আজকে রাতের পর কালকে সকালে আমি চোখ খুলবো কিনা, বা যারা আজকে ক্যামেরার ওপার থেকে ঘটনা শুনছো, এরকম কেউ বলতে পারবে না কালকে আগামী দিন সূর্য ওটা আমরা দেখতে পারবো কিনা। একটাই কথা বলবো, প্রত্যেকটা দিন সকালবেলা উঠে তোমাদের ইষ্ট দেবতাকে প্রণাম করো। আমাদের যে ইনভায়রনমেন্ট, আমাদের ইউনিভার্সাল, তাকে থ্যাঙ্কস বলো একটা দিন আমাদের আরো দেওয়ার জন্য, সকালটা দেখার জন্য, ভোরের পাখির কলহল শোনার জন্য, জীবনটা বাহিত হওয়ার জন্য, অতিবাহিত যেন আমরা জীবনটাকে করতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। এটাই বলার ছিল। এই জিনিসগুলো মনে পড়ে আজকে, সেই মানুষটা যার একটা সময় অনেক নাম ছিল, ফেম ছিল, মানে সেখান থেকে সে উঠেছে, তাকে সবাই চিনেছে সেই অ্যালবাম থেকে, হঠাৎ করে কোথায় চলে গেল, কোথায় চলে গেল তার পরিবার, তার হাজবেন্ড। দেখছিলাম মানে আর্থিটা একদম বুকের কাছে এরকম নিয়ে আসছিল কাঁদতে কাঁদতে। মানে কতটা করুণ একটা মুহূর্ত বলো তো। তার হাজবেন্ড কি তাকে জানতো যে আমার ওয়াইফের রাতে এরকম হার্ট পেন হবে, সকালের ভোরটা দেখতে পারবে না, সে আমাদের ছেড়ে চলে যাবে? কেউ জানে না, কেউ জানে না যে আগামীকাল, আগামীকাল তো দূরে থাক, একটা সেকেন্ড পর এই নিঃশ্বাসটা আমরা নিতে পারবো কিনা কেউ জানে না। তাই জন্য বলি লাইভে
এনজয় করো, সব ছেড়ে দাও ওর উপরে, আচ্ছা সব করে দেবে। তো চলো এবার আমরা ঘটনায় ফিরি। একটা দুর্দান্ত ঘটনা বলবো তোমাদেরকে। দুর্দান্ত ঘটনা একটা এসছে, সেই ঘটনাটা কালিম্পংয়ের, সেটা আমি দুদিন পর শোনাবো। আর শিলিগুড়ি থেকেও একটা ঘটনা আসছে, সেই ঘটনাটা আমাদের বোন নিজে ভিডিও করে পাঠাচ্ছে। তোমরা আশা করি অনেকেই এক্সাইটমেন্টে থাকবে। এরকম প্রথম হবে যে ভিডিও করে আমাদের চ্যানেলে একটা তার লাইভের একটা স্টোরি ভৌতিক সাথে পারিবারিক সাথে তার লাইভের একটা স্টোরি সে বলবে। তোমরা শুনবে, আশা করি কমেন্টে অবশ্যই লিখবে। খুব তাড়াতাড়ি আসছে, তোমরা তাকেও দেখতে পারবে, আমাকেও তোমরা দেখতে পারবে সাথে। তো সব নিয়ে আসবো, চলো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর শোনা কথায় ঘটনা দিয়েছি, ঘটনাটা শুনেছো তো, দারুণ দুর্ধর্ষ টিপসও আছে, অবশ্যই কিন্তু দেখে নেবে। আর প্রত্যেকদিন একটা করে টিপস দেওয়ার চেষ্টা করছি। অনেকেই তোমরা কমেন্ট করছো, তোমাদের যদি জানার কিছু থাকে জীবনে যে কি করলে কি করা যায়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক পথ দেখানোর। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। আমাদের ঘটনাটা অর্পণ ভট্টাচার্য পাঠায়। অর্পণ ভট্টাচার্য কিন্তু আমাদের মানে ভাই, বয়সে অনেকই ছোট, ভাইয়ের এখনো 20 বছর বয়স হয়নি। ভাই বলে, দিদি ভাই, যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা বাস্তবে আমার সাথে ঘটেছে। আমি সেখান থেকে কিভাবে উদ্ধার হয়েছি, কিভাবে আজ আমি জীবিত আছি, মৃত্যুর মুখ থেকে আমি কিভাবে ফিরে এসেছি, সেই ঘটনাটাই আজকে বলবো। আমাদের ভাই বলে, দিদি আমি রিসেন্ট 2022-এ একটি বাইক কিনি। কিছু টাকা আমি পকেট মানি কলেজ থেকে বাঁচাই, কিছু টাকা আমার বাবা বাইকটা কিনতে আমাকে সাহায্য করেন। বাড়ি থেকে আমার বাবা আমাকে উৎসাহ করলেও আমার মায়ের কোনো মতেই মত ছিল না যে আমি বাইক কিনি। কিন্তু আমি বাড়ির একটি মাত্র ছেলে, আর একটি মাত্র ছেলেই মানে একটু একগুঁয়ামি, একটু কথা শুনবে না, বাবা মায়ের একটু সব থেকে ঊর্ধ্বে কাজ করার চেষ্টা করবে, যা ইচ্ছা হবে তাই করবে, এটা হয়, একটা ছেলে মেয়ে থাকলে হয়, আবদার করবে। তো সেখানে আমাদের অর্ণব ভাই বলে, দিদি ভাই আমার বাবা আমাকে হাফ টাকা দেয়, আমি হাফ টাকা দিয়ে একটা আমি বাইক কিনি। বাইকটা কেনার ঠিক 21 দিন ছেড়ে 22 দিনের মাথায় আমার মেজার একটা অ্যাক্সিডেন্ট হয়। এমন অ্যাক্সিডেন্ট হয় আমাকে হসপিটালাইজড হতে হয়। 72 ঘন্টা ডক্টর আমার টাইম দেয়। 72 ঘন্টা পর আমি জীবিত হব, মানে আমি তখন মৃত। আমার বাড়ির লোক, শুধু আমার মা বাবা ছাড়া পাড়া পড়শি আত্মীয় সবাই আমার আশা ছেড়ে দেয়। সবাই বলে আমি মারা গেছি। শুধু আমার মা, আমার বাবা, তারা বলেন যে না, আমার ছেলে জীবিত আছে, ও এখন ঘুমাচ্ছে, ও ঠিক আমাদের মতো ফিরে আসবে। বলে, দিদি ভাই আমি হয়তো বললে হয়তো অনেকে ভাববে যেটা কোনো বানানো গল্প। দিদি ভাই এরকম তুমি সার্চ করলে এরকম অনেকের সাথে ঘটে যাওয়া তুমি ঘটনা পাবে দিদি ভাই, আমার সাথে সেই 3 দিনে কি কি ঘটে। অর্ণব ভাই বলে, দিদি ভাই যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন আমার কোনো হুঁশ ছিল না। আমাকে হসপিটালাইজ করে রাস্তার লোকজন। পরে আমার আর কোনো কিছু জানার ছিল না, কারণ আমি যখন আস্তে 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 আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমার শরীরের সাথে আমার যে মাথার ব্রেনের সব কিছু যে একটা শিরা সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি হালকা শুনতে পাচ্ছি লোকে বলছে এই ছেলেটাকে তুলে নিয়ে হসপিটালে দাও। আমি তাই বললাম, রাস্তার লোক আমাকে হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর আমি 3 দিন এমন কিছু দেখি, সেগুলো আমি আজকে শেয়ার করব, যেগুলো অনেক বই পড়েছি, আমেরিকা, লন্ডন, এমনকি আমাদের ইন্ডিয়াতেও এরকম অনেক মানুষের সাথে ঘটে গেছে যে আফটার লাইফ, আমাদের মৃত্যুর পরও একটা জীবন আছে, যেটার অস্তিত্ব বহু মানুষ দিয়েছে। আমি সেই 3 দিন দিদিভাই দেখি প্রথম একটা আলো, অন্ধকার একটা সুড়ঙ্গ পথ, দূরে একটা আলো। যদি সে আলোটা আমি দেখতে পাই, আমার হেঁটে হেঁটে সে আলোর দিকে যাওয়ার একটা চেষ্টা,
যে আমি সুড়ঙ্গ পথ দিয়ে সে আলোটা দেখতে যাব, সেই আলোর ওখানে কি আছে। অর্ণব ভাই বলছে, দিদি আমি যখন উঠে হাঁটছি আমি দেখলাম অসংখ্য মানুষের চিৎকার, অসংখ্য মানুষের কৌতূহল, সবাই বাঁচাও বাঁচাও আ আ করে সবাই চিৎকার করছে। মনে হচ্ছে তাদের কতই না শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন থেকে কঠিন। অর্ণব ভাই বলছে, সেই সুড়ঙ্গ পথ দিয়ে যখন আলোর দিশার দিকে আমি হাঁটছি তখন দেখছি আমার বাঁ সাইড দিয়ে আর একটা সুড়ঙ্গ পথ, যেই দিকটা পুরো অন্ধকার, কোনো আলো নেই। আমি ওই দিকে না যেতে পারছি না। আমি যখন আবার ঘুরে আলোর দিকে যাচ্ছি তখন আমি আস্তে আস্তে আলোর কাছে যখন যাই দিদি ভাই, আমি মনে হলো একটা পাইপের মধ্যে দিয়ে এসে হঠাৎ করে পড়ে গেলাম, হঠাৎ করে পড়ে গেলাম। হ্যাঁ, আমি বাস্তবেই পড়ে যাই। যাওয়ার পর আমি দেখলাম যে কিছু সাদা বালির মতো কোনো একটা জিনিস তার মধ্যে আমি পড়েছি। আমি ভাবলাম, এ কি, আমি কি থর মরুভূমিতে এসে পড়লাম? আমি বালিগুলো হাতে নিয়ে তুলে তুলে দেখছি, দেখছি কি সুন্দর বালি, ঠান্ডা পরিবেশ, বালিটা কি ঠান্ডা, চারপাশে সাদা পুরো ধপধপ করছে, যেন মনে হচ্ছে আমি বালিতে বসে আছি, চারপাশটা আমার সাদা বরফে আচ্ছন্ন, চারিপাশটা বরফ। আমি দেখলাম কত সুন্দর সুন্দর সাদা সাদা পোশাক পরা কত মেয়েরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ গাছের ডালে বসে রয়েছে, কেউ নানা রকমের ফল গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, কেউ গল্প করতে করতে যাচ্ছে, কেউ বসে ফল খাচ্ছে। কত ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে, কত সুন্দর ফুলের সুবাস। হঠাৎ করে আমি উঠে ঘুরছি, আমি আমার মাকে, আমি আমার বাবাকে খুঁজছি যে আমার মা কোথায়, এখানে আমার বাবা কোথায়, কই, আমার তো পরিচিত কেউ নেই, আমি তো কাউকে চিনি না। আমি পাগলের মতো ঘুরছি, আমি মাকে বাবাকে ডাকছি, কেউ তো নেই, কিন্তু এত চিৎকার করছি আমার কাছে কেউ এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে না, কেউ তো আমার সাথে কথা বলছে না, কেউ তো আমাকে তাকিয়ে দেখছে না। তাহলে কি আমার আর্তনাদ তারা কি শুনতে পাচ্ছে না? আমি চিৎকার করে যাচ্ছি, কেউ নেই চারপাশে, এত মানুষ কিন্তু আমার পরিচিত তো কেউ নেই। একটা সময় ভাই বলছে, দিদি আমি যেন আবার একটা অন্ধকারের মধ্যে চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার সেন্স আসলো, আমি চোখ খুলতে পারছি না, বুঝতে পারছি যে আমি হসপিটালে রয়েছি। তারপর আমি জানি না কখন ঘুমিয়ে পড়ি। দিদি ভাই, যখন আমার জ্ঞান ফেরে, যখন আমার মা বাবা কাঁদছে, আমার আরো আত্মীয়রা হসপিটালে রয়েছে, ডাক্তার বলল মিরাক্কেল, চমৎকার হয়েছে, ও তো ফিরে আসার কথাই ছিল না, ও তো ফিরে এসছে। আমি 5 দিন পর ফিরে এসেছি। অনেক করে 3 দিন পর ডক্টররা বলেছিলেন আপনার ছেলে মৃত, নিয়ে চলে যান। আমার মা আমার বাবা বলেছিলেন যে ডাক্তারবাবু আর 2 দিন রাখেন, মানে তারা ভেঙে পড়েছিলেন, তবুও কিন্তু তারা লড়াই করেছিলেন। যাই হোক, একটা সময় গিয়ে আমার জ্ঞান যখন ফেরে, আমি বাড়িতে আসি, কাউকে কোনো কথা বলিনি। আমি শুধু সেই পরিবেশটা খুঁজছি, সেই পরিবেশটা কোথায়, আমি কোথায় ছিলাম। দিদি ভাই, অদ্ভুতভাবে একটাই কথা বলতে পারি, অনেকেই আমাকে বলেছিল এইটা কোনো স্বপ্ন ছিল, কিন্তু এটা বাস্তব ছিল। ভাই, যখন আমি বাড়ি ফিরে আসি, বিশ্বাস করবেন না, আপনাকে আমি একদম বাস্তব কথা বলছি। আমার মা আমাকে হঠাৎ করে যখন বাড়িতে এসে আমি আমার যে পোশাক পরে আমি হসপিটালে ছিলাম, বাড়িতে আসার পর আমার মাকে আমি সব খুলে দিই। আমার মা আমাকে হঠাৎ এসে বলল যে, অর্ণব বাবা, তুই কিন্তু আর বাইকটা চালাস না। আমি বললাম, না মা, এখন তো আমি আর বাইক ধরবো না, বাবাকে বলো একটা পার্টি থেকে বিক্রি করে দিতে, কারণ বাবা মায়ের একটা সন্তান ফিরে এসছে তো, আর বাইক চালানোর কোনো ইচ্ছে নেই। তা আমার মা আমাকে বললেন সকালবেলা, সেদিন রাতের মতো কিছু বলেননি, বাবা তোর জামা দিয়ে তোর প্যান্টের পকেট থেকে আমি অনেক সাদা বালি পেয়েছি, এরকম সাদা মোটা বালি আমাদের তো কোনো জায়গায় দেখিনি,
তুই বালি তোর পকেটে, তোর পায়ের প্যান্টের ভেতরে, তোর জামার হাতায়, এত বালি কোথা দিয়ে এলো? তুই কি বালির মধ্যে অ্যাক্সিডেন্ট করেছিলিস? আমি আমার মাকে বললাম, না মা। তখন আমি সব কথা বাবাকে মাকে বলি, তারা কিন্তু আমার কথা বিশ্বাস করে। আমার বাবা মা সেই কথা যে আত্মীয় স্বজনকে বলে, তারা অনেকেই হাস্যকর হয়ে হাসে, মানে খেল্লি করে, অনেকে বিলিভও করে। কিন্তু আমাদের যে ফ্যামিলি একজন অ্যাস্ট্রোলজার আছে, ওনার কাছে যখন এই কথা আমার বাবা বলেন গিয়ে, তখন সে অ্যাস্ট্রোলজার বলেন যে আমি নাকি, মানে মৃত্যুর সমান একটা সময় মৃত্যুর মতনই হয়ে গেছিল, আমি নাকি স্বর্গে গিয়েছিলাম। ওটা স্বর্গ ছিল। কারণ এই স্বর্গের বর্ণনা এরকম অনেক জায়গায়, গীতাতেও আছে, অনেক পুঁথিতে আছে, অনেক বইতে গ্রন্থতে, এমনকি অনেকের সাথে এরকম হয়েছে বাস্তব, তারা তাদের জীবনের এই ঘটনাও শেয়ার করেছে সেম আমার মতো। তাহলে আমাদের অন্য ভাই কিন্তু, যে 3 দিন পুরো কোমাতে ছিল, মানে 3 দিন না, 5 দিন, 5 দিন যে কোমাতে ছিল, ভাই কিন্তু স্বর্গ দর্শন করে এসছে। যাই হোক ভাই, জীবনে খুব ভালো থেকো। বাবা মায়ের একটা সন্তান, বাইক আর চালিও না। জীবনের থেকে মূল্যবান কোনো জিনিস নেই। শখ তো অনেক করতে পারবে যদি জীবিত থাকো। যাই হোক, আজকে আসবো। জানি না আজকে তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো, খুব বাস্তবের সাথে রিলেট করে। তোমাদের আজকে ঘটনাগুলো বললাম। মন থেকে স্বাধীন থাকো, মুক্তি থাকো এখন থেকেই। নিজেকে যদি বিলীন করে দিতে পারো, নিজেকে যদি মুক্ত করে দিতে পারো না, জীবনে কে গেল, কে এলো, কে থাকলো, কে কাঁদালো, কে হাসালো, সব কোনো কিছু এফেক্ট তোমার উপরে পড়বে না। যাই হোক, চলো কালকে রাতের দিকে তোমরা কারা কারা কমেন্ট করেছো। কালকে করেছিলে সন্ধ্যা মণ্ডল দিদিভাই, তারপর টক ভালোবাসি, আবার সুনীল ভট্টাচার্যা, তারপর কমেন্ট করেছিল আহ অনজিৎ, আচ্ছা মনোজিৎ, আচ্ছা এমটা শর্টে ছোট্ট করে দিয়েছে মনোজিৎ। 12ই মনোজিৎ আমাকে প্রথম কমেন্ট করে, বলে আলিপুর দুয়ার থেকে কোনো ঘটনা নেই, নিজের শহরের কোনো ঘটনা শুনতে চাই। অবশ্যই ঘটনা আমি শোনাবো, আলিপুর দুয়ারের ঘটনা আছে, মালবাজারের ঘটনা আছে, অবশ্যই শোনাবো। টিনা ঘোষ, তারপরে রুচিরা হালদার, তারপর কমেন্ট করে টক ভালোবাসি, আচ্ছা তারপরে শ্রীঙ্খা বণিক, বলেছো দেবলীনা বণিক, আচ্ছা তারপরে সন্ধ্যা মণ্ডল, টুকু সাবারওয়াল কমেন্ট করেছো, তারপরে সন্ধ্যা মণ্ডল দিদিভাই, ভাস্কর অধিকারী, তারপর ভারতী দত্ত, কিউট দিশা ব্লগ, স্বর্ণালী, টিনা ঘোষ, বর্ষা সরকার, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে সন্ধ্যা মণ্ডল, তারপরে জবা দেবী, তারপর মৌসুমী অধিকারী, ফুলেশ্বরী চক্রবর্তী, সুকন্যা, কৌশিকী ঘোষ, সোনিয়া মণ্ডল, সুপর্ণা দি, তারপরে মিম কমেন্ট করেছো, আর তারপর কমেন্ট করেছো ডেলি দেবনাথ, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কমেন্ট করেছো ডলি, ডলি দেবনাথ, তারপরে পাপ্পু দেব ভাই, পিন্টু ঘোষ, আর রেখা অধিকারী দিদি ভাই, আচ্ছা তারপর পরপর কমেন্ট করেছে শ্বেতা সাউ, আর জলি হাজরা দিদি ভাই, সুজাতা দাস, নীলিমা সিংহ, স্বর্ণালী, তারপর টক ভালোবাসি, বর্ষা সরকার, সুদীপ্ত ব্যানার্জি, রূপা দে, তারপর কমেন্ট করেছো গঙ্গা বৈরাগী, তারপর কিষানু মান্না, তারপর কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, তারপরে 1 মিনিট দেখে বলি, অনেক বড় বড় অনেক সময় নামগুলো না, চন্দ্রানী মাহাত্র, তারপরে কমেন্ট করেছো দেবস্মিতা সান্ত্রা, তারপরে সোমা কুণ্ডু, বর্ষা সরকার, সুপর্ণা দি, আব্দুল হক ভাই, সন্ধ্যা মণ্ডল, জয়িতা মুখার্জি, প্রদীপ দাস, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি। তো চলো সববার আমি নাম এখন পর্যন্ত তোমাদের বলে দিলাম। কমেন্ট পড়লে অনেক বড় হয়ে যাবে বলে কমেন্ট পড়লাম না। দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ টু। গুড নাইট।